আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অবিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত উচ্চ মাধ্যমিকের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। তো গত ক্লাস পর্যন্ত আমরা যা যা করে আসছি, আই হোপ তোমরা এগুলো দেখে আসছো। এরপরে হচ্ছে তোমরা এখান থেকে দেখতেছো, এটা আমি আশা করতেই পারি। আর আজকের ক্লাসের পড়াগুলো তোমাদের 9-10 এর যে উচ্চতর গণিত বইটা ছিল, হায়ার ম্যাথ, সেখানে কিন্তু এই ম্যাথগুলো ছিল। ঠিক আছে, এগুলো তোমাদের পারার অঙ্ক। তো এখানে যদি তোমরা আজকের কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, এখানে বলা হচ্ছে যে যদি sec থিটা ইকুয়াল টু 13/12 হয় এবং থিটা হচ্ছে কি 270 থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। আচ্ছা, 270 ডিগ্রি এই কথাটা মানে আমরা কি বুঝি? 270 ডিগ্রি মানে দেখো, এটা যদি আমাদের এক্স অক্ষ, এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, তো 270 ডিগ্রি বলতে আমরা বুঝবো, দেখো এই হলো 90 ডিগ্রি, এই হলো 90 মানে 180, এই হলো 270। আমাদের থিটাটা এই 270 থেকেও বড় হবে, বাট 360 ডিগ্রি থেকে ছোট হবে। দেখো 270 ডিগ্রি থেকে বড়, কিন্তু আবার 360 ডিগ্রি হওয়া যাবে না, আর বেশি হওয়া যাবে না, এর চেয়ে কম হইতে হবে। তার মানে কোন চতুর্ভাগটাকে বোঝায়? তার মানে চতুর্থ চতুর্ভাগটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। এখানে আরেকটা জিনিস একটু নোটিস করবা, এই চতুর্ভাগে কোন কোন অনুপাতগুলো পজিটিভ হয়। আমাদের কিন্তু cos আর sec অনুপাতটা পজিটিভ হয়। এর জন্য দেখো sec থিটা ইকুয়াল টু দেখো 13/12, এটা কিন্তু একটা পজিটিভ সংখ্যা, তাই না? এটা একটু ঠান্ডা মাথায় দেখতে হবে। এখন দেখো বলতেছে যদি এইটা আর এটা হয়, তাহলে কোসেক থিটা এবং ট্যান থিটার মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা তাহলে এটা সলভ করা শুরু করি। একদম সহজ। আমাদের কাছে যদি কোনো ত্রিকোণমিতিক অনুপাত এভাবে দেওয়া থাকে, তাহলে হচ্ছে আমরা 6টা অনুপাতই বের করতে পারি। কিভাবে? যে দেওয়া আছে, একদম বাচ্চাদের সূত্র দিয়ে আমরা করব। দেওয়া আছে যে sec থিটা ইকুয়াল টু হচ্ছে 13/12। তো আমরা এখানে একটা ত্রিভুজ চিন্তা করব, সমকোণী ত্রিভুজ, তাই না? একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করব। যেই ত্রিভুজের এটা তো সমকোণ, এইটা ছাড়া আর যে দুইটা কোণ আছে, ওই দুটো কোণের যে কোনো একটাকে আমরা তাহলে এই থিটা ধরলাম। ঠিক আছে, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে sec থিটার অনুপাতটা কি হয় বলো তো? ছোটকালে পড়ছিল না, সাগরে লবণতি, তারপর হচ্ছে কলকাতায় ভূততি বা কবরে ভূততি বা টেরা লম্বা ভূত, এগুলা পড়ে আসছো। sec অনুপাত হবে হচ্ছে cos এর উল্টা। cos যদি হয় কলকাতায় ভূত অতি, মানে ভূমি বাই অতিভুজ, তাহলে sec হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি। এই কোণের সাপেক্ষে অতিভুজকে, অতিভুজ সবসময় 90 ডিগ্রি কোণের বিপরীতটা, তার মানে এটা হচ্ছে অতিভুজ। আর এই যে এটা হচ্ছে এই কোণের সাপেক্ষে সন্নিহিত বাহুটা বা ভূমিটা। তাহলে আমরা এখানে নামকরণ করতে পারি, এটা একটা কি ত্রিভুজ? এটা একটা এবিসি সমকোণী ত্রিভুজ, যেখানে হচ্ছে সিটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ইজিলি দেখো আমাদের কি কি আরো দুইটা অনুপাত বের করতে হবে। দুইটা কেন, আরো বাকি 4টা বলেও বের হয়ে যাবে। আরেকটা বাহুর মান আমাদের লাগবেই। তো এইখানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কনসেপ্ট কাজে লাগাবো। পিথাগোরাসের কনসেপ্ট যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি যে কি বলতো, আমরা ফার্স্টে এখানে বলবো যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা ইজিলি পিথাগোরাসের কনসেপ্ট এখানে খাটাইতে পারি। তার মানে আমরা লিখবো যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি বলতো? আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার, যেটা মানে 13, হ্যাঁ, এই যে 13 স্কয়ার ইকুয়াল টু হবে কি, এই যে 12 স্কয়ার আর এবি স্কয়ার, তাই না? আই হোপ পিথাগোরাসের উপপাদ্য তোমরা বুঝো। আমাদের লাগবে হচ্ছে শুধুমাত্র এবি। তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এই 12 স্কয়ারটা এখানে এসে বিয়োগ হয়ে যাবে, তাই আমি যদি ডান সাইডটাকে আগে লিখি, তার মানে এখানে আমরা লিখতে পারি যে 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। এখন দেখো 13 স্কয়ার মানে হচ্ছে 169, আর এটা মানে হচ্ছে 144, তাই না? তাহলে কত বাকি থাকে? বিয়োগ দিলে এখানে থাকবে হচ্ছে 25, বাট আমার তো লাগবে হচ্ছে শুধুমাত্র এবি। আর এটা তো আমরা একটা বাহু, ত্রিভুজের বাহু কনসিডার করতেছি,
বাহু কখনো নেগেটিভ হয় না, তাই এখানে +-5 লিখবো না বা +-√25 লিখবো না, আমরা এখানে জাস্ট লিখবো হচ্ছে √25 অর্থাৎ 5। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে এই বাহুটা হচ্ছে 5। এইটা যদি 5 হয়, এখন হচ্ছে আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতই বের করতে পারি, বাট আমাদের এখানে লাগবে হচ্ছে কোসেক থিটা আর হচ্ছে ট্যান থিটা। তো আমরা তাহলে এখানে লিখবো যে সুতরাং কোসেক থিটা, কোসেক থিটা এটা কি? এটা হচ্ছে আমাদের সাইন থিটার উল্টা। সাইন থিটা যদি হয় সাগরের লবণ অতি, মানে লম্ব বাই অতিভুজ, এটা হবে তাহলে অতিভুজ বাই লম্ব। কি হবে? অতিভুজ বাই লম্ব। তো এই কোণের অতিভুজকে, অতিভুজ সবসময় 13, আর দেখো লম্বটাকে, এই কোণের সাপেক্ষে লম্বটাকে 5, তাই না? বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এখন কথা হচ্ছে এটা, এই যে তুমি কোসেক থিটা যে লিখলা, খেয়াল রাখো এই যে যে তোমার থিটা, এই যে থিটা পরিচয় কি? থিটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে আছে। চতুর্থ চতুর্ভাগে তুমি যে কোসেক থিটার ভ্যালুটা মাত্র লিখলা, তুমি লিখছো পজিটিভ। চতুর্থ চতুর্ভাগে কিন্তু আমাদের শুধুমাত্র কজ আর সেকই পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ। ওই কারণে আমাদের এখানে নেগেটিভ দিতে হবে। এখানে তাহলে ওই কারণটা লিখে দিবা যে থিটা কি বলছিল? থিটা বলছিল যে 270 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট, তাই কোসেক থিটা ঋণাত্মক। কারণ হ্যাঁ, বা এখানে লিখে দিতে পারো যে এত, তাই এটা চতুর্থ চতুর্ভাগে, ঠিক আছে? এই যে এইটাই এই যে 270 ডিগ্রি থেকে থিটার মান বড়, 360 ডিগ্রি থেকে ছোট, তাই থিটার অবস্থান, তাই থিটা চতুর্থ চতুর্ভাগে, ঠিক আছে? তাই আমাদের কোসেক থিটাটা কি আসতেছে? ঋণাত্মক। এরপর আমাদের আরেকটা বের করতে হচ্ছিল, সেটা হচ্ছে ট্যান থিটা। এখানে তাহলে আবার আমরা কি ট্যান থিটা লিখবো? ট্যান থিটা, তাহলে এই ত্রিভুজের কি হবে? ট্যান থিটা আমাদের কি হবে? এই কোণের সাপেক্ষে হবে লম্ব বাই ভূমি, ট্যারা লম্বাভূত, লম্ব বাই ভূমি। এই কোণের লম্ব হচ্ছে দেখো 5, ভূমি হচ্ছে 12, তাহলে এই হচ্ছে 5, এই হচ্ছে 12, এটা লিখলাম। বাট এটা দেখো আমাদের কোন চতুর্ভাগে জানি? থিটাটা চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে আমাদের ট্যান কি আসবে? পজিটিভ না নেগেটিভ? শুধু কজ আর সেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, তাহলে এটাও নেগেটিভ। রিজনটা কি? এই যে আবার সেম রিজন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওই যে কার কার মান কোসেক থিটা টেন থিটা মান বের করতে বলছে, বের করে ফেলছি, ঠিক আছে? কি করলাম? জাস্ট একটা সিম্পল ত্রিভুজকে বাকিটা, এটা তোমরা বুঝো, আই হোপ তোমরা এটা বুঝো। তো চলো আমরা চলে যাই হচ্ছে পরের প্রশ্নে। এটা দেখো কোশ্চেন 2। কোশ্চেন 2 এ বলা হচ্ছে তোমার কাছে একটা ট্যান অনুপাত দেওয়া, থিটা কোণের একটা অনুপাত দেওয়া, ট্যান অনুপাত দেওয়া 5/12। এখন বলতেছে cos থিটা ঋণাত্মক। আচ্ছা, একটুকু বলে দিচ্ছে cos থিটা ঋণাত্মক হলে এই জিনিসটার মান তোমাকে নির্ণয় করতে হবে। এখানে কে কে আছে? এখানে sin থিটা, tan থিটা থাকলে আমরা sin থিটা বের করে নেব। দরকার হলে চিত্র এঁকে তিনটা বাহু যে বের করে অনুপাত বের করে নেব। cos থিটা, sec থিটা, tan থিটা সব এক নিয়মে বের করে নেব, তাই না? আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি। এখানে দেখো দেওয়া আছে কি, দেখো এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে tan থিটা হচ্ছে 5/12, এটা হচ্ছে কি আমাদের 5/12। আচ্ছা, তো যেহেতু আমাদের অন্যান্য অনুপাত লাগবে, sin cos sec tan এগুলো লাগবে, আমরা এখানে আবার কি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব, তাই তো? আমরা ধরলাম হচ্ছে এই যে এটা তো সমকোণ, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো tan এর অনুপাত কি হয়? লম্ব বাই ভূমি, তাহলে এই কোণের সাপেক্ষে দেখো এটা লম্ব, এই হচ্ছে ভূমি। তাহলে এখানে পিথাগোরাসের কনসেপ্ট খাটায় কিন্তু 13 পেয়ে যাবা তোমরা। তাও আমি দেখাই দিচ্ছি যে এটা ধরো a, এটা হলো b, এটা হলো c। তাহলে তুমি হচ্ছে এখানে লিখবা যে পিথাগোরাসের ত্রিভুজ ABC একটা সমকোণী ত্রিভুজ, তো ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ।
তাহলে আমরা কি লিখতে পারি? তার মানে আমরা কিন্তু লিখতে পারি আমাদের এসিটা আগে লাগবে, তাহলে আমরা লিখতে পারি এই যে অতিভুজ, তাই না? এটা যেহেতু 90 ডিগ্রি কোণের বিপরীতে অবস্থিত, এটা অতিভুজ। এই এসি স্কয়ারটা হবে ডেফিনেটলি বাকি দুইটার স্কয়ারের সমান। তো এখান থেকে দেখো আমরা কি পাবো, এটা পাবো হচ্ছে 25 আর এটা পাবো হচ্ছে 144। তো এখান থেকে পেয়ে যাবো এটা 169, 169। তো এটাকে তাহলে আমরা কি করব, √169, এখানে প্লাস মাইনাস দিব না, তাই না? এখানে পেয়ে যাবো 13, এখানে কি পেয়ে যাবো 13। যেহেতু এটা একটা বাহু, এটা কখনো কি হতে পারে না, নেগেটিভ হইতে পারে না। এখন হচ্ছে আমার কি কি লাগবে, আমার লাগবে হচ্ছে সাইন থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা। তোমরা আবার বলতে পারো ভাই যে মাইনাস আছে, দেখো এটা কস আর এটা সেক, যদি এই দুটার ক্ষেত্রে কি হয়, কস মাইনাস থিটা আলটিমেটলি কস থিটাই, তাই না? এটা তোমরা জানো। আবার সেক মাইনাস থিটা আলটিমেটলি সেক থিটা। এখন এই দুইটা না হয়ে যদি অন্য কেউ হইতো, ধরো প্রশ্নে এরকম ভাবে দেওয়া ছিল, ধরো কোশ্চেনে এরকম ভাবে দেওয়া ছিল যে ট্যান মাইনাস থিটা, তাও কোনো টেনশন করবা না, মাইনাস ভুলে যাও, তুমি ট্যান থিটাই চিন্তা করবা, কারণ ওই যে মাইনাসটা কি বাইরে এসে যে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যেত না, তার মানে তোমার জাস্ট ট্যান থিটা নিয়ে চিন্তা করলেই চলতো। ঠিক আছে, এই কারণে এইসব মাইনাসের দিকে আমরা তাকাচ্ছি না, পাত্তাও দিচ্ছি না, উই ডোন্ট কেয়ার। ওকে, তো এখন হচ্ছে আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। কস পেয়ে গেলেই তো সেক পেয়ে যাব। আচ্ছা, তো চলো আমরা তাহলে বের করি। এখানে শুরু করি প্রথমটা, দেখো সাইন থিটা। তো আমাদের দেখো এই কোণের সাপেক্ষে কি আসবে, সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, এই কোণের লম্ব হচ্ছে 5 আর অতিভুজ কত দেখো তো 13। এখন একটু চিহ্নটা নিয়ে একটু সাবধান, প্লিজ চিহ্নটা নিয়ে সাবধান। তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে এখানে অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে আছে। আগের অঙ্কটা খুব ভালো ছিল, দেখো আগের অঙ্কটা ভালো ছিল, কি কারণে ভালো, ওইখানে শুরু থেকে বলেছিল থিটার অবস্থানটা 270 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ। এবার কিন্তু ওইভাবে ডিরেক্টলি বলে দেয় নাই, ডিরেক্টলি বলে দেয় নাই, তাহলে হিন্টস কি দিচ্ছে, হিন্টস দিচ্ছে হচ্ছে দেখো তোমাকে শুরুতে দেওয়া হচ্ছে ট্যান থিটা, দেখো ট্যান থিটা এটা কি বলতো প্লাস না, ট্যান থিটা কিন্তু প্লাস। আবার বলতেছে কি কস থিটা ঋণাত্মক, সরি ধনাত্মক, আমি মনে হয় ঋণাত্মক উচ্চারণ করছিলাম, তাই না অঙ্কটা শুরুতে? আচ্ছা ঋণাত্মক না ধনাত্মক, কস থিটাটা কি ধনাত্মক। এখন তুমি এটা চতুর্ভাগ আঁকো, ট্যান থিটা কোথায় কোথায় পজিটিভ হয়, দেখো এখানে দুইটা অনুপাতের কথা আছে, একটা ট্যান থিটা তো ভ্যালুটা ডাইরেক্ট দেওয়া, আর হচ্ছে কস থিটা। ধরো তুমি যদি এটাকে নিয়ে আগে টার্গেট করো, কস থিটা ধনাত্মক, দেখো তো কস থিটা ধনাত্মক হয় কোথায়, প্রথম চতুর্ভাগে তো সবাই, আর 4 নম্বর চতুর্ভাগে হয়। তার মানে আমাদের অ্যাঙ্গেলটা এই যে থিটা, যেটা পুরো অঙ্কে যে থিটা, সে প্রথম চতুর্ভাগেও থাকতে পারে অথবা চতুর্থ চতুর্ভাগেও থাকতে পারে। বাট এখন তো কনফিউজড, একটা অ্যাঙ্গেল তার দুইটা জায়গায় থাকবে না, একটা জায়গায় থাকবে। এইখানে হিন্টস আর একটা দেবে হচ্ছে ট্যান থিটা। একটু খেয়াল করো তো, ট্যান থিটা তোমাকে দেওয়া কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। ট্যান থিটা কোথায় কোথায় পজিটিভ হয়? অবশ্যই প্রথমটাতে হয়, আর হয় হচ্ছে 3 নম্বরে। এখন দেখো তো কমন মিলল কি, এ দেখো কস থিটা আর ট্যান থিটা দুইটাই পজিটিভ হয় কোন চতুর্ভাগে, শুধুমাত্র প্রথমটাতে, দুজনেই প্রথম চতুর্ভাগে পজিটিভ হয়। তার মানে আসলে আমাদের ট্যান মানে আমাদের থিটাটা আসলে একটা সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি চেয়ে কম। হ্যাঁ, মানে 90 ডিগ্রি চেয়ে কম না, এটা আরো বেশিও হইতে পারে, 5 নম্বরের যেও হয়েছে, মানে 5 বার ঘুরলেও প্রথম চতুর্ভাগে পড়ে, মানে থিটার অবস্থানটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, সোজা কথা। ঠিক আছে, তো এই কথাটা একটু এখানে আমরা বলে দেব যে যেহেতু ট্যান থিটা কি পজিটিভ, আবার কস থিটাও পজিটিভ, তো ট্যান থিটা ও কস থিটা ধনাত্মক, দুইটাই কি ধনাত্মক, তাই থিটা এর অবস্থান কোথায় বলো তো, প্রথম চতুর্ভাগে। থিটার অবস্থান কোথায় হবে, প্রথম চতুর্ভাগে, এই কথাটা আমরা বলে দিলাম। তার মানে আমাদের সাইন থিটা কি সব অনুপাত পজিটিভ আসবে, এখানে আর চিহ্ন নিয়ে এত প্যারা নাই। ঠিক আছে, আর কি লাগবে, কস থিটা লাগবে, তাই না? তো চলো আমরা কস থিটা প্রডিউস করি, জেনারেট করি। কস থিটা, কস থিটা আমাদের কি আসবে বলো, ভূমি বাই অতিভুজ, তাই না? কলকাতায় ভূততি, এই অ্যাঙ্গেলের ভূমিটাকে দেখো এই যে এটা 12, অতিভুজটা কত 13, তার মানে 12/13। আর যেহেতু থিটা প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ,
সাইন হইলো কজ হইলে সেকও হয়ে গেছে, কারণ কি এটা উল্টা, এটার উল্টা 13/12। আর কি লাগে? আর লাগে হচ্ছে ট্যান। ট্যান তো দেওয়াই না, লাগে না তো, ট্যান তো এমনি দেওয়া 5/12। ঠিক আছে, এটা তাহলে বের করার তো প্যারা নাই। তাহলে এখন আমরা লিখবো, যেহেতু মান নির্ণয় করতে বলছে না, তার মানে এখন আমরা লিখবো যে এখন জিনিসটা কি দেওয়া ছিল, জিনিসটা হচ্ছে এমন দেওয়া, দেখো সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু, এটাই মনে হয়, তাই না? হ্যাঁ এটাই। তো আমরা এই সবগুলা কিন্তু ভ্যালু জানি, ভ্যালুগুলা খালি বসে দাও, অঙ্ক শেষ। সাইন থিটা মান আসছে আমাদের 5/13 প্লাস, এখন দেখো আমরা এখানে একটু আমরা আরেকবার একটু অঙ্কটা করব, মানে অঙ্কটা আরেকবার একটু তুলবো। কি কারণে? এই যে দেখো এটাকে এখন আমরা এটা লিখবো যে প্লাস কস থিটা। ঠিক আছে, একটু এখানে যেহেতু কস মাইনাস থিটা, তো এখানে আমরা এখনই ডাইরেক্ট ভ্যালুটা বসাবো না, একটু আস্তে ধীরে। তো সেক মাইনাস থিটা এটা আসলে কি, শুধুমাত্র সেক থিটা। ঠিক আছে, এই হলো ট্যান থিটা। তো এখন আর কি তুমি ভ্যালু বসাও, 5/13 cos থিটা কত, 12/13। আচ্ছা, sec থিটা কত, 13/12 tan থিটা কত, tan থিটা প্রশ্নে দেবা 5/12। এখন তুমি এই ক্যালকুলেশন হাতে কলমে করো নাকি ক্যালকুলেটরে করো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো এখানে যেহেতু 13 ইজিলি, তাহলে এটা করা যাবে। তাহলে উপরে 5 আর 12 যোগ হয়ে কত হয়ে যাবে, 17। আর নিচে যেহেতু 12, তাহলে 13 আর 5 যোগ হয়ে কত হয়ে যাবে, 18। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 17/13 ইন্টু 12/18। ঠিক আছে, এটা গুণ করে দেখো যা আসে, এটা আমাদের অ্যান্সার। এটা আসবে হচ্ছে 34/39। আই হোপ লেখাটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো তো এই ম্যাথটা তোমাদের পারা উচিত কিনা, সেম ক্যাটাগরি না? একদম দেখো, ঢাকা বোর্ড 22 সালেও কিন্তু আসছে বোর্ডে, আগেরটা কিন্তু বইটা আসছে, সহজ অঙ্ক কিন্তু বইটা আসছে, তাই না? বইটা কিন্তু কঠিন অঙ্ক আসে এমনটা কিন্তু ঠিক না, সহজ অঙ্ক আসে, অনেক মিলায় আসে আর কি। আচ্ছা, আবার দেখো এটা বোর্ডে আসছে অনেকবার, ঢাকা বোর্ড 22-এও আসছে, খুব রিসেন্ট। এটা কিন্তু তোমরা আমাকে করে দেখাবা, এটা তোমাদের এসডব্লিউ। ঠিক আছে, এখানে দেখো সাইন থিটা, তো এখানে বলে দিচ্ছে থিটার মানটা কি π/2 থেকে বড় আর পাই থেকে ছোট। π/2 মানে তো 90 ডিগ্রি, তাই না, থিটার মান, আর এটা মানে 180 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে বড়, আবার 180 ডিগ্রি থেকে ছোট, তার মানে এই যে দ্বিতীয় চতুর্ভাগে দেখছো সাইন পজিটিভ দেওয়া। এখন তোমার যা যা লাগে তুমি চিত্র এঁকে বের করে নাও, বের করে তোমার যেভাবে অঙ্কটা করা উচিত সে বের করবা। যেমন এখানে সেক মাইনাস থিটা, আসলে সেক থিটাই বের করবা, মাইনাস লাগবে না। তুমি এখানে কোসেক থিটা বের করবা, কারণ এইটা আসলে কি হয়ে যাবে দেখো তো, কট থিটা মাইনাস কোসেক থিটা, তাই না? তো বাকি অনুপাত বের করে নিলে ওই অ্যান্সারটা কিন্তু চলে আসবে। আচ্ছা, তো দেখো আজকে হচ্ছে আমরা 4 নাম্বার কোশ্চেন করব। 4, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দেখাও যে cot π/20, cot 3π/20, cot 5π/20, cot 7π/20, cot 9π/20, এই রেজাল্ট আসবে হচ্ছে 1। তো এই অঙ্কগুলো তোমাদের কিন্তু 19-এ ছিল। আচ্ছা, আমাদের যে অঙ্কগুলো ছিল না একটু আগে, মানে গত ক্লাসে, যে সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, ওগুলো কি হইতো, আলটিমেটলি সাইন স্কোয়ার আর কজ স্কোয়ারের যোগফলে ফেলতাম, আমরা কাপল বানাইতাম, ওইটা ভ্যালু আসতো 1। এভাবে করছি না? আর যখন এরকম দেখবা ট্যান অথবা কট দিয়ে গুণ আসছে, তোমাদের আসলে এই জিনিসটা চাচ্ছে, সবসময় মনে রাখবা। তোমার কি বলতে পারো ট্যান থিটা ইন্টু কট থিটা, এই ভ্যালুটা কত বলতে পারো? এটা কিন্তু 1। কেন, কারণটা কি, এটা আমার কেন বলতে হবে, তোমরাই জানো। ট্যান থিটা ইকুয়াল টু, এটাকে কি লেখা যাবে, 1/tan থিটা। তো কাটাকাটি যায়, এখানে কি আসবে, 1। এই অঙ্কগুলো এটাকে টার্গেট করে কিন্তু আগায়, বুঝতে পারছো? তো কিভাবে করবা, তো এটা করার জন্য তাহলে আমরা কি করব, সলিউশন হচ্ছে আমাদের এই যা আছে এতটুকু উঠাবা লেফট হ্যান্ড সাইডে। তা আমরা যদি উঠাই cot π/20 ইন্টু cot 3π/20, cot 5π/20,
cot 7π/20 আর cot 9π/20। ঠিক আছে? আচ্ছা, এই যে এই π/20 এটা আসলে ডিগ্রিতে কত, তুমি যদি ডিগ্রিতে নিয়ে যাও তোমার জন্য বুঝতে সুবিধা হয়। আমি কিন্তু ডিগ্রিতে নিয়ে অঙ্কগুলো করতাম ছোটকালে যখন ইন্টারে ছিলাম, আজ থেকে 6 বছর আগে। আচ্ছা, এটা কিন্তু জাস্ট যে 180/20, পায়ের মানে 180 বসিয়ে দিবা, ভাগ 20 দিবা, ক্যালকুলেটরে পাবা হচ্ছে 9। ক্যালকুলেটর কেন, এমনি 180 0 0 কাটবে, 2 দিয়ে 18 কাটবা, 9 পেয়ে যাবা। তো এই হচ্ছে কত, cot 9 ডিগ্রি। এখানে যদি দেখো এটা কত বলতে পারো, এটা হবে দেখো π/20 যেহেতু 9, তাহলে 3 হবে হচ্ছে 3 9 27। তোমরা ক্যালকুলেটরে বসাতে পারো, মানে 3 × 180 ভাগ 20, এ হলো 27 ডিগ্রি। আচ্ছা, এরপরেরটা হবে হচ্ছে 45। ক্যালকুলেটর চেক করে বসাও। আমি আর কিভাবে করতেছি, π/20 মানে তো 9 ডিগ্রি, তো π/20 এর সাথে আবার 5 গুণ হচ্ছে, তার 9 এর সাথে 5 গুণের কত হবে, 5 9 45। এরপরটা দেখো ডিগ্রিতে নিয়ে আসো, 7 7 9 63, 63 ডিগ্রি। এরপরটা হচ্ছে 9, তাই না? তাহলে 9 9 81, 81 ডিগ্রি। এখন দেখো এই পুরো রেজাল্টটা 1 আসবে, তার মানে আলটিমেটলি কিছু তুমি যদি ভগ্নাংশ নিয়ে যেয়ে কাটাকাটি করতে পারো তাহলে কিন্তু 1 চলে আসবে ইজিলি। কিভাবে আসবে, এই যে দেখো, এই যে এখানে কত আছে, 9 না, আর এই দেখো 81, এদেরকে ওইটাকে টেনে লেখা যাবে। তোমাদের একটা জিনিস একটু শিখাই দিই, তোমরা জানো, এটা জানো, আমার আসলে এরকম শিখানো আহামরি এত ফ্লেক্স নেওয়ার কিছু নাই, তোমরা এটা জানো। দেখো 90 এর সাথে যখন বেজোড় গুণিতক থাকে, যা গত ক্লাসের শুরুতে, তখন কি হয়ে যায়, আমাদের অনুপাত চেঞ্জ হয়ে যায়, তাই না? 90 এর সাথে বেজোড় গুণিতক থাকলে অনুপাতটা চেঞ্জ হয়ে যায়। কি কি হয়, সাইন থাকলে হয়ে যায় কস, আর কস থাকলে হয়ে যায় সাইন, তারপর ট্যান থাকলে হয়ে যায় কট, কট থাকলে হয়ে যায় ট্যান, এরপর সেক থাকলে হয়ে যায় কোসেক, আর কোসেক থাকলে হয়ে যায় সেক। এটা তো গতকালকে দেখছো। এখন এই জিনিসটা মনে রাখো যে জানো তোমরা আসলে এত আহামরি কিছু না, 90, তাই না? এই 90কে তোমরা যদি দুইটা টুকরা করো, টুকরা এখন কম বেশি হইতে পারে, ধরো কেউ বললো যে 1 আর কেউ বললো 89, যোগ করে আলটিমেটলি 90 হবে কিনা বলো তো? 90 হবে, তাই তো? আচ্ছা, 90 কিন্তু হবে। আচ্ছা, এখন দেখো এখানে আমি ইকুয়াল দিচ্ছি কেন, তুমি এখন মনে করো এখানে বসাইলো 1 sin 1, আর দেখো কার সাথে এক্সচেঞ্জ হয়, cos এর সাথে। এখানে দেখো cos, তুমি ক্যালকুলেটরে দেখো sin 1 ডিগ্রি আর cos 89 ডিগ্রি ভ্যালু সেম পাবা। সত্যি কথা, ক্যালকুলেটরে চেক করো, sin 1 ডিগ্রি আর cos 89 ডিগ্রি ভ্যালু সেম পাবা। দেখো sin 1 এর মান হচ্ছে 0.017, এরকম 0.017, আরো আছে cos 89 এর মান দেখো সেম পাবা, দেখো 0.017, ক্যালকুলেটরে চেক করে দেখো, বুঝছো? এখন কথা হচ্ছে এক্সচেঞ্জ করো, এখানে আগে পরে দাও, কোনো সমস্যা নাই, যে এখানে cos দাও এখানে sin দাও, কোনো সমস্যা নাই, একই পাবা। শুধু sin cos যেন আবার কার কার মধ্যে tan আর cot এর মধ্যে এরকম ইন্টারচেঞ্জটা হয়। তাহলে তুমি এখানে যদি tan বসাও, খেয়াল করে দেখো এখানে cot বসাও, চোখ বন্ধ করে, মিলবে, এটা মিলবে, ঠিক আছে? কারণটা কি, যে cot এটা কেন মিলে, এটা কেন মিলে, এই যে এটাকে তোমরা এভাবে ভেঙে লেখো না, cot 89, এটাকে কি 90 - 1 লেখা যায়, তাই দেখো 90 এর সাথে 1 গুণ, তার মানে cot হয়ে যাবে tan, প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, এরপর চোখ বন্ধ করো 1 লেখো না, তো এটাই তো লেখো। বাট এই কানেকশনটা কিন্তু হুট করে অনেকে মাথায় ক্যাচ করে না, ঠিক আছে? এখন দেখো এই কেউ 90 কে এভাবে ভাগ করলো, যে বললো যে 60, আরেকজন বললো 30। তোমার যদি এখানে মন চায়, তোমার এখানে মন চাচ্ছে tan বসাইতে, বসাও, দেখো cot 30 মান একই আসবে, tan আর cot, tan 60 cot 30 মান এক, ঠিক আছে? আবার ধরো তোমার মন চাচ্ছে আচ্ছা tan না, তুমি sin দিয়ে বসাইতে চাচ্ছ, এটা তো জানোই, sin 60 ডিগ্রি মান কত, হাফ √3/2, সরি cos 30 ডিগ্রি মান কত, √3/2। কথাটা বুঝতে পারছো? তো কখনো যদি এরকম ভাবে দেখো যে ধরো কথার কথা আছে হচ্ছে sec 75 ডিগ্রি, তার মানে অ্যাট লিস্ট cosec 15 ডিগ্রি, এই দুটা সেম, ঠিক আছে? ডাইরেক্ট লেখা যাবে
sec 75 ডিগ্রি, তার মানে cosec 15 ডিগ্রি সেম। কারণ দেখো 75 আর 15 মিলে কি হয়, 90 তো হয়, তাই না? তাহলে এই যে sec cosec এক্সচেঞ্জ হলো একই রেজাল্টই পাবা, অর্থাৎ cosec 75 আর sec 15 একই রেজাল্টই পাবা। এই জিনিসটা যদি জেনে থাকো তাহলে দেখো এই অঙ্কগুলো দুধ ভাত। কি হয় দুধ ভাত? এই যে cot 9 আর এটা কি বলতো, cot 89, তাই না? তুমি কিন্তু তার মানে দেখো এখানে দেখো 90 থেকে কত শর্টে আছে, 90 থেকে কত শর্টে আছে, 9। তার মানে এটার জায়গায় তুমি চোখ বন্ধ করে কি লিখতে পারো, tan 9 লিখতে পারো না? cot 81 এর জায়গায় tan 9 লেখা যায়। দেখো 89 আর 9 মিলে কি 90, মানে 90 কে আমি দুই খণ্ড করে দিচ্ছি, এক খণ্ডে দিলাম cot আর এক খণ্ডে দিলাম tan। এরা তো সবাই গুণ আকারে আছে। এখন দেখো যে cot 9 আর tan 9, এই যে আজকে দেখালাম না যে tan থিটা আর cot থিটা যদি গুণ আকারে থাকে, কি দেখালাম, tan থিটা cot থিটা গুণ আকারে থাকা মানে তো 1, দুইটা কাটাকাটি যায়। তাহলে এখানে সেম, এটা আর এটা কাটাকাটি যাবে। আবার খেয়াল করো, এটা 63, খেয়াল করো 90 থেকে কত শর্টে আছে, বিয়োগটা দেখো 27 পাবা, 100% 27 পাবা, কারণ এখানে 27 আসছে। এগুলো না মিলে অঙ্কগুলো দেওয়া থাকে না, ঠিক আছে? 90 থেকে দেখো 63, 27 না? তাহলে দেখো এখানে tan 27 মানে যে কথা, cot 63 মানে একই কথা। তাই এটা লিখে লাভটা কি, এই যে tan 27 আর cot 27 গুণ আকারে তো কাটাকাটি যে 1, মাঝখানে পড়ে আছে বেচারা এটা, এটার সাথে কারো কিছু করতে হবে না। cot 45 এর মান তুমি জানোই 1, যেটা মান জানো ওইটা মান এমনি বসাই দিও, কোনো সমস্যা নাই। এই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? তাহলে এখন একটু অফিশিয়ালি করি। এগুলো হচ্ছে তোমার প্রশ্নে ক্যাচ করার জন্য, ঠিক আছে? এমসিকিউ আসলে ভাই যেন ফাস্ট করতে পারো, এমসিকিউ আসলে তো ক্যালকুলেটর মারবা, আমিও জানি, তাও আর কি দেখা দিচ্ছি। তাহলে এটাকে এভাবে রাখো cot 9 ডিগ্রি, হ্যাঁ, এটাকে রাখো কি cot 27 ডিগ্রি, cot 45 ডিগ্রি মানটা ধরেন বসাই দিলাম 1। এই যে cot 63, এটাকে একটু ভেঙে লিখবা, কিভাবে লিখবা, এটাকে cot 63 না, এটা লিখবা হচ্ছে কত, 27 না, যে 90 ডিগ্রি মাইনাস 27, যেন পরের লাইনে তুমি tan 27 লিখতে পারো। দেখো 90 এর সাথে বেজোড় গুণিতক, তাহলে cot হয়ে যাবে tan, এটা প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তারপর 27 বসে যাবে। তাহলে সেম ক্যাটাগরি এখানে, তাহলে এখানে আমি কি লিখবো, cot 81 কে স্টাইল করে লিখবো 90 ডিগ্রি মাইনাস 9। তাহলে এখন দেখো, তাহলে এই হলো cot 9 ডিগ্রি, এই হলো cot 27 ডিগ্রি, 1 ভুলে যাই, এটা হয়ে যাবে কি tan 27 ডিগ্রি, আর এটা হয়ে যাবে কি tan 9 ডিগ্রি, ঠিক আছে? এখন হচ্ছে তোমার ফ্রিডম, যে তুমি এইগুলাকে 1/tan 9 লিখতে পারো, আর 1/27 লিখতে পারো, আর এইটাকে এমনি রাখতে পারো, তাও কাটাকাটি যাবে, অথবা এই দুইটাকে সেম রেখে এগুলাকে cot দিয়ে লেখো, অর্থাৎ cot 9 ডিগ্রি ইনটু cot 27 ডিগ্রি। এটা কি আসছে tan 27, এটাকে কি লেখা যাবে, 1/cot 27 লেখা যাবে, আর tan 9 কে লেখা যাবে 1/cot 9। তাহলে দেখো কাটাকাটি যে এইগুলো 1, তাহলে এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। একটা অঙ্ক অনেক টাইম নিয়ে বুঝাইলাম, কারণ তোমরা যেন এইগুলা টাইপগুলা করতে পারো। দেখো আবার বুয়েট 11-12 সালের একটা কোশ্চেন দেখছো, 7.1, মানে প্রথম পার্টটা থেকে কিন্তু বুয়েটে অনেকবার অঙ্ক আসতেছে, বোর্ড প্রশ্ন কিন্তু প্রশ্ন এসে থাকে। তো এখানে বলা হচ্ছে π/20, তো π/20 মানে কত জানি আমাদের 9 ডিগ্রি, কিভাবে 180/20, এটা কাটবা, 2 দিয়ে কাটবা, 9 পাবা। এখন কথা হচ্ছে এই যে এই জিনিসটার ভ্যালু কত, -1 আনতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো কি কি, থিটা, এরপর 3 থিটা, থিটার পর 2 থিটা হয় না, 3 থিটা, এরপর 5 থিটা, মানে বেজোড়, থিটার বেজোড়গুলো আসতেছে, কয়টা লিখতে হবে এরকম, 19টা। আচ্ছা তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? দেখাইতে হবে তো, তাহলে লেফট হ্যান্ড সাইড, তো এই হলো cot থিটা, এরপরটা হচ্ছে cot 3 থিটা, তারপর cot 5 থিটা দেওয়া, এরপর ডট 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 ডট, এরপর হচ্ছে cot 19 থিটা দেওয়া, একটুকু। তো আমরা পুরোটা লিখবো, ঠিক আছে? আমরা পুরোটা লিখবো কিভাবে, এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে cot 9 ডিগ্রি, ঠিক আছে? এরপরে হচ্ছে আচ্ছা পুরোটা লিখবো তো, তাহলে এভাবে লিখতে গেলে মিলাই ফেলতে পারো, আমি নিজে মিলাই ফেলতে পারি, এজন্য আস্তে আস্তে, ঠিক আছে? cot থিটা, cot 3 থিটা, cot 5 থিটা, তাহলে 7 cot 9 cot 11 থিটা,
গুণ আকারে আছে, হ্যাঁ এখানে গুণ দিয়ে কন্টিনিউ হচ্ছে cot 13 15 17 cot 19 থিটা। ঠিক আছে, এখন আমরা এই থিটা ভ্যালুগুলা একটু রেডিয়ান ডিগ্রিতে লিখব। থিটা হচ্ছে 9 ডিগ্রি, ডিগ্রিতেই আছে, থিটা হচ্ছে না, থিটা রেডিয়ানে আছে, ডিগ্রিতে লিখব। তো থিটা মানে কি লিখব? cot 9 ডিগ্রি। এরপর দেখো 3 থিটা অর্থাৎ cot 3 নং 27। তোমরা ক্যালকুলেটরে ফার্স্ট করতে পারো, কোনো সমস্যা নাই। থিটার মান কত? 9 ডিগ্রি না, 9 এর সাথে 3 গুণ করবা, 27 ডিগ্রি। এরপরটা হচ্ছে cot থিটা হচ্ছে 9 ডিগ্রি, 9 এর সাথে 5 গুণ হয়, 5 নং 45 45 ডিগ্রি। এরপরটা হচ্ছে cot 7 নং 63 63 ডিগ্রি। এরপরটা হচ্ছে cot 9 নং কত? 81 81 ডিগ্রি। এই পাশে লিখি cot 11, তাই না? 11 × 9, তাই না? তাহলে কত আসবে বলো তো? 9 কে 9 9 কে 9 99 99 ডিগ্রি। এরপর 13 থিটা মানে 13 × 9 117। এরপরে 15 মানে 15 × 9 এটা হচ্ছে 135। ঠিক আছে, তো 15 লিখলাম। এরপর হচ্ছে 17 7 × 17 × 9 153। এরপর হচ্ছে 19 থিটা, থিটা জানি কত? 9, থিটাই বলে গেলাম, 171। ও cot 171। ঠিক আছে, cot 171। তো এখন হচ্ছে আমরা কিভাবে কানেকশনটা দিতে পারি, কিভাবে কানেকশনটা দেওয়া যায়, তাই তো? তাহলে দেখো আমরা কি করব, আমরা হচ্ছে বেসিক্যালি এই দেখো এটা cot 9, ওই দেখো cot 81 যেটা, এটাকে আমরা কি লিখবো? tan 9 লিখবো। এটাকে আমরা কি লিখবো? এটার জায়গায় আমরা লিখবো হচ্ছে tan 9। তাহলে অ্যাট লিস্ট এইটার 9 এর পার্টটা শেষ। আমাদের যেহেতু -1 এরকম আনতে হবে গুণ আকারে, তো আবার দেখো 27 63 কে আমরা কি লিখতে পারি? tan 27। মাত্রই কিন্তু বললাম যে এগুলা কেন হচ্ছে। আর cot 45 ডিগ্রি মান হচ্ছে 1। তার মানে বেসিক্যালি আমার এই যে এতটুকু পর্যন্ত অঙ্ক কিন্তু করা লাগবে না, মানে তোমরা একবার করে দেখাবা ভ্যালুগুলা, আগের অঙ্কে যে করছো আগে বুঝে নাও যে কতটুকু পর্যন্ত তুমি ফ্রি। ঠিক আছে, এরপর দেখো আমরা তাহলে বাকিগুলোর দিকে আগাই। এখানে দেখো cot 199, cot কত আছে? 100, সরি cot শুধু 99, তাই না? আচ্ছা cot 99, আর এইখানে দেখো 171। তাহলে আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি? এইখানে এটাকে আমরা কি লিখতে পারি? দেখো তো tan, এখানে কত শর্ট আছে? শর্ট না, মানে আমাদের 90 এর পরবর্তী যে জাতের ট্রানজাকশনটা করতে 90 এর পরে তো 180, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 × cot, না এটাকে tan ই লিখতে হবে। cot দেখো তো এভাবে লিখতে পারি না, 2 × 90 ডিগ্রি প্লাস কত? 9, না সরি -9, 180 ডিগ্রি থেকে আরো 9 শর্টে আছে, তাই না? তাহলে দেখো এটা কিন্তু cot কি থাকবে? দেখো তো এটা কিন্তু cotই থাকবে, 2 যেহেতু এটা চেঞ্জ হবে না, তাই না? cotই থাকবে। আর এটা কোন চতুর্ভাগে পড়ে? দ্বিতীয় চতুর্ভাগে cot নেগেটিভ, এটা পাওয়া যাবে কত? 9, cot 9 ডিগ্রি। আবার দেখো এটা, দেখো এই জিনিসটাকে দেখো, এই জিনিসটা মিলে তো তুমি পেয়ে যাবে cot 9 ডিগ্রি। আবার দেখো 90 এর পরে আরো এক্সট্রা আছে কত? 9, এটাকে কিন্তু আবার কিভাবে লেখা যাবে? দেখো তো cot 90 ডিগ্রি প্লাস 9, দ্বিতীয় চতুর্ভাগে cot 90 এর সাথে এটা কি বেজোড় গুণিতক 1, তার মানে এটা হয়ে যাবে tan। এটা দ্বিতীয় চতুর্ভাগে এটা মাইনাস আসবে, এই দেখো 9 গুণ আকারে না, তাহলে দেখো এই যে tan 9 আর cot 9 ডিগ্রি, tan 9 ডিগ্রি cot 9 ডিগ্রি, মাইনাস মাইনাস আর ডিগ্রি প্লাস হয়ে যাবে। সেম কাজটা আমরা এখানেও করব। cot না, এটাকে আমরা কিভাবে লিখবো? cot 2 × 90 ডিগ্রি কত হলো? 180। কত শর্ট বাকি? 180 তো লিখে ফেলছি, বাট লিখতে হবে 153। দেখো 153 বিয়োগ দাও, দেখো 27। এইটা দেখো 90 এর সাথে 2 গুণ, তার মানে cotই থাকবে। এটা কোন চতুর্ভাগ? দ্বিতীয়, এটা মাইনাস আসবে 27।
এই যে 27 আসছে, এটা দেখো 90 এর সাথে 27 যোগ হয়ে কিন্তু 117 হবে। এটাকেও সেম ক্যাটাগরিতে, তাহলে cot 90 দিয়ে লিখবো, 90 প্লাস 27 ডিগ্রি। তাহলে এটা দেখো cot হয়ে যাবে এখন 10, হয়ে যাবে দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস, আর হয়ে যাবে 27। তাই দেখো মাইনাস আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, cot 27 tan 27 মিলে 1 হয়ে যাবে। এই যে থাকবে হচ্ছে 135। এইটার মান, এটা তো আর কারোর সাথে যাচ্ছে না, এইটার মানটা কি দেখো, cot 135। cot 135 আসলে 90 প্লাস 45, এই ভ্যালু কিন্তু তুমি জানো। দেখো এটা আসবে মাইনাস tan 45, আর মাইনাস tan 45 ডিগ্রি মান -1। এই ছিল আমাদের অঙ্কটা। আমি কিন্তু পুরোটা খালি বিবৃতিই বলতেছি, বাট যদি মনে করো তোমার রিটেনে আসে বইটা খুব কম টাইমে, তুমি ফার্স্ট এটা লিখে তুমি কিন্তু খুব ফাস্ট এগুলা বের করে ফেলবা। ঠিক আছে, তাহলে চলো এখন তাহলে আমরা পরের লাইনে কি করব। আমি এখন তো অনেকক্ষণ ধরে বিবৃতি বললাম, তোমরা কিন্তু এটা ফার্স্ট অ্যানসার করবা এইভাবে, যে কি কতটুকু নিয়ে জানি আমি চিন্তা করব না। এই যে cot 9, ওই যে এটাকে আমি লিখে দেব কি tan 9, ফার্স্ট লিখে দিব, কোনো সমস্যা নাই। কতটুকু পর্যন্ত লিখবো না আমি, ওয়েট, আমি হচ্ছে cot 27 cot 45, cot 45 ডিগ্রি মান 1, এই 1 লিখে দিলাম। ঠিক আছে, এরপরে এই যে cot 60 ডিগ্রি জায়গায় লিখবো tan 27, বা একটু চাইলে ভেঙে দেখাইতে পারো। ঠিক আছে, cot কি 60 ডিগ্রি, এটাকে তাহলে আমরা কি লিখবো, tan 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি মাইনাস 27। ঠিক আছে, সেম ক্যাটাগরিতে যে cot 81, এটা তো 9 এর যাবে, tan 9 হবে, বাট একটু আস্তে ধীরে লিখে দিই, তাহলে এটা হয়ে যাবে cot 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি। এরপর হচ্ছে আমি আর করব না, কেন, এই যে cot 99 এর জায়গায় কি লিখবা, এই যে এটা লিখবা cot 90 প্লাস 9, cot 117 এর জায়গায় তোমরা এটা লিখবা, cot 135 এর জায়গায় এটা লিখবা, সরি এটা লিখবা, তাই না, এই যে 90 প্লাস 45, 153 জায়গায় এটা লিখবা, 171 এর জায়গায় এটা লিখবা। তাহলে কিন্তু পরের লাইনগুলোতে তোমাদের অ্যানসার কিন্তু চলে আসবে। এখানে কিন্তু আমি আর করব না, বলে দিচ্ছি কি কি হবে রিপ্লেসমেন্টে, এটা জায়গায় এটা লিখবা, এটা জায়গায় এটা লিখবা, এটা ইভেন এটার পরের লাইনও বলে দিচ্ছি যে এটা হবে, এটা হবে, তাই না, এটা হবে, এটা হবে, এগুলো কাটাকাটি যাবে, মাইনাস মাইনাস তো বাদ যাবে, শুধুমাত্র থাকবে 135, cot 135 এর মান -1। ঠিক আছে, জাস্ট এই একটা লাইন আবার বসাবা ভ্যালু, পরেরটাতে হচ্ছে আসল ভ্যালু, এখানে ফাইনালি অ্যানসার -1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এখানে আবার বললো না যে ভাই অঙ্ক করে দেয় নাই বা বুঝাই দেয় নাই, বুঝাই দিচ্ছি, কিন্তু এখান থেকে পারতে হবে। আচ্ছা, তো এখন দেখো আমাদের হচ্ছে কোয়েশ্চেন 6। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি, পুরা প্রথম পার্টটুকু 7 এর 7.1 বা তোমরা 7.i যাই বলো না কেন। এখানে বলা হচ্ছে যে এগুলার মান নির্ণয় করতে হবে। কি করতে হবে, মান নির্ণয় করতে হবে। দেখো tan এরকম একটা, এখানে একটা n আছে, এই nটা না থাকলে দেখো tan π/2 প্লাস এখানে সামথিং, তাহলে কিন্তু খুব ইজিলি অঙ্কগুলো আমরা করতে পারতাম, আমরা এগুলো শিখছি শুরু থেকে। বাট এখানে সমস্যা হচ্ছে n এর পরিচয়টা হচ্ছে কি এক্স্যাক্টলি n এর ভ্যালু দেওয়া নাই। n একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে আমরা কি কি বুঝি, নেগেটিভ হইতে পারে, 0 হইতে পারে, আবার পজিটিভ হইতে পারে, 1 2 3 4 5, 1.2 1.3 এগুলো না। ঠিক আছে না, পূর্ণ সংখ্যা তোমরা চিনো, যে কোনো একটা পূর্ণ সংখ্যা হবে, হইলে এই মানগুলো বের করতে হবে। তো এখানে 4টা অঙ্ক আছে, তো বেসিক্যালি একটা অঙ্ক করলেই হয়ে যায়, তাহলে তোমরা সব বুঝতে পারবা কিভাবে হয়। তো আমি হচ্ছে তোমাদের 2টা অঙ্ক করে দিই, ঠিক আছে, তাহলে বাকি 2টা তোমরা করবে। এখন কোন 2টা করি, তোমাদের হচ্ছে দেখো এই প্রথম 3টা প্রায় কাঠামোটা একই রকম, লাস্টটা একটু অন্যরকম। তো ধর আমি তোমাদের এই 2 নাম্বারটা করে দিই আর 4 নাম্বারটা করে দিই, ঠিক আছে, তাহলে 1 আর 3 তোমরা করবা। তো চলো আমরা 2 নাম্বার দিয়ে অঙ্কটা স্টার্ট করি। তো কি দেওয়া আছে দেখো, sin সেকেন্ড ব্র্যাকেট n বাই প্লাস -1 টু দি পাওয়ার n π/3। এখানে যেহেতু তোমাকে এক্স্যাক্টলি n এর পরিচয়টা দেয় নাই, এটা তোমার মানে কত এক্স্যাক্টলি কত দেয় নাই, যে কোনো কিছু হইতে পারে। এই ক্ষেত্রে আমরা তাহলে সংখ্যাগুলোকে 2টা ক্যাটাগরিতে ভাগ করে নিই, একটা হচ্ছে জোড় সংখ্যা হইতে পারে আর একটা কি হইতে পারে, বেজোড় সংখ্যা হইতে পারে। তো আমরা বলে দিই যে n জোড় সংখ্যা হলে, তাই না, এটা পূর্ণ সংখ্যা, বাট পূর্ণ সংখ্যা কোনগুলা, জোড় সংখ্যা হলে। তো জোড় সংখ্যা হলে আমরা হচ্ছে n জোড় সংখ্যাগুলোকে আমরা নরমালি
কিভাবে প্রকাশ করে থাকি আমরা যখন জোড় সংখ্যা লিখি তখন এভাবে লিখি টুয়াইস এন, বাট এখানে আর এন ইউজ করবো না, জোড় সংখ্যা বুঝাতে টুয়াইস এন ইউজ করবো না, কারণ এখানে এন এমনিতেই ইউজ হচ্ছে পূর্ণ সংখ্যা হিসেবে, এমনিতেই আমরা এখানে টুয়াইস এম দিয়ে দেবো। দেখো তাহলে যে কোনো জোড় সংখ্যা হয়ে যায় না, এম এর মান তুমি যা কিছু ইচ্ছা বসাও, যে কোনো পূর্ণ সংখ্যা বসাবা আবার, হ্যাঁ যে কোনো কি বসাবা পূর্ণ সংখ্যা, কারণ এম যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে আলটিমেটলি এন পূর্ণ সংখ্যা থাকবে না, প্রশ্নে বলা আছে এন পূর্ণ সংখ্যা। তো এন কে পূর্ণ সংখ্যা রাখার জন্য আমাদের এম কে পূর্ণ সংখ্যায় রাখতে হবে। তুমি ধরো মন চাচ্ছে তোমার এম এর মান 2.5 বসাইতে, হ্যাঁ তাহলে তুমি পূর্ণ সংখ্যা পাচ্ছ, বাট তুমি এখন ধরো বসাইলা যে 1.7, 1.7 এর সাথে 2 গুণ করো, পূর্ণ সংখ্যা পাবা না, তো তাহলে এম কে অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে, ঠিক আছে। তো এর জন্য এম পূর্ণ সংখ্যা আর টুয়াইস এম একটা কি জোড় সংখ্যা। তাহলে দেখো তো আমরা একটু টেস্ট করি, ঠিক আছে। এখানে ইচ্ছা করে হয় জোড় সংখ্যা লেখা হচ্ছে, দেখো এই যে এই মাইনাসের একটা ব্যাপার স্যাপার আছে, দেখো তাহলে আমাদের কি কি পাওয়া উচিত, তাহলে সাইন আমরা এন এর জায়গায় আমরা কত জানি বসাবো, জোড় সংখ্যা একটা টুয়াইস এম পাই, আচ্ছা -1 টু দি পাওয়ার টুয়াইস এম পাই বাই 3, এমন হবে স্বাভাবিক। এখন দেখো কি করা যায়, তাহলে এই হলো টুয়াইস এম, এই হলো পাই। এখন দেখো তো এই যে -1 এর উপর যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা মাইনাসের উপর যদি পাওয়ার আকারে থাকে তাহলে এটা কি হয়ে যাবে প্লাস, তাহলে এটা +1, 1টা লেখা দরকার না, তাহলে এখানে জাস্ট প্লাস, ঠিক আছে জাস্ট কি প্লাস। এখন খেয়াল করো তুমি, এখন তোমার কাছে যে এখানে এই সব বাদ দাও, পাই থাক মানে এখানে পায়ের সাথে কি আছে এটা ভুলে যাও, যাই হোক, তো সাইন পাই প্লাস সামথিং এগুলো হলো মান বের করা শিখেছি না, এই যে 90 এর গুণিতক দিয়ে লিখতে হয়। আর পাই দিয়ে থাকলে আমি বুঝলাম, পাই দিয়ে থাকলে সাইন অনুপাত কখনো চেঞ্জই হয় না, সাইন সাইনই থাকবে, তারপরে এই অ্যাঙ্গেলটা আসবে। খালি এখানে তোমাকে শিওর হতে হবে এখানে তুমি কি দিবা, প্লাস দিবা নাকি মাইনাস দিবা, তাই না, এখানে কি দিবা প্লাস দিবা নাকি মাইনাস দিবা, এইটা তোমাকে শিওর হতে হবে, তাই তো। আবার বলি, এই যে দেখো সাইন পাই প্লাস সামথিং হলে কি হইতো, নরমাল নিয়মে আমাদের অঙ্ক হবে, তাই না। এই যে এখানে পাইয়ের কারণে সাইন সাইনই থাকবে, এখানে চিহ্ন বসবে, চিহ্নটা আমি পরে বলতেছি, এরপর চোখ বন্ধ করে অ্যাঙ্গেলটা বসবে। এখন দেখো চিহ্নটা আমাকে বলো, চিহ্ন কোথায় কোথায়, তুমি তো এম লিখছো তাই না, এম কিন্তু একটা পূর্ণ সংখ্যা, যে কোনো একটা পূর্ণ সংখ্যা ভাবো, সব থেকে ভালো হয় 0 ভাবা। তুমি যদি এখানে দেখো এম এর মানটা 0 বসাও, তাহলে 0 বসালে দেখো কত পাবা, এটা তো বাদ, তুমি জাস্ট পাবা পাই বাই 3। পাই বাই 3 এর অবস্থান দেখো তো কোথায়, পাই বাই 3 মানে তো 60 ডিগ্রি, মানে প্রথম চতুর্ভাগ না, তাহলে প্রথম চতুর্ভাগে। তোমার যদি এখন ট্রাস্ট ইস্যু থাকে, তুমি এখন 1 বসায় দেখো, 2 বসায় দেখো, 3 বসায় দেখো, ধরো 3 বসাইছো, 3 বসালে দেখো এম এর মান যদি 3 বসাও তাহলে 3 × 2 = 6, 6 পাই প্লাস পাই বাই 3 এমন হয়ে যাবে না, 6 পাই প্লাস পাই বাই 3। 6 পাই কোথায় দেখো তো, একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, চারটা পাই, পাঁচটা পাই, ছয়টা পাই প্লাস সামথিং, প্রথম চতুর্ভাগ। তার মানে আমার একটুকু আমি শিওর, কি শিওর বলো তো, একটুকু আমি শিওর এই যে এই জিনিসটা আসলে প্রথম চতুর্ভাগে অবস্থান করে। কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। আর প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, এই যে এই সাইন কি হবে পজিটিভ, তার মানে এটা সাইন কত 60 ডিগ্রি না, সাইন 60 ডিগ্রি না, তাহলে এটা কত √3/2। এখন দেখো তুমি তো হচ্ছে জোড় বসাইলা, বেজোড় সংখ্যা যদি বসাও তাহলে এখন দেখো n ইকুয়ালস টু না কি লেখা যায়, n বেজোড় সংখ্যা হলে, এই অঙ্কগুলোর এটাই প্রসেস যে একবার তুমি জোড় সংখ্যা বসাবা, একবার তুমি বেজোড় সংখ্যা বসায় টেস্ট করবা। বেজোড় সংখ্যা হলে তাহলে দেখো তো আমাদের কি হওয়া উচিত, n বেজোড় সংখ্যা m দিয়ে লিখলে টুয়াইস m প্লাস 1 এভাবে লেখা যায়। আর এখানে আমরা কি লিখে দেবো, যে যেখানে m বিলংস টু পূর্ণ সংখ্যা, m পূর্ণ সংখ্যা হলেই তো n পূর্ণ সংখ্যা হবে। তাহলে হচ্ছে আমরা কি লিখবো, সাইন আমাদের ওইখানে n এর জায়গায়, এখন দেখো তো আমাদের কি, দেখো তো n এর জায়গায় কি বসাবো, টুয়াইস m প্লাস 1, ঠিক আছে। তো n পাই ছিল, তার মানে এখন হয়ে গেছে টুয়াইস m প্লাস 1 পাই। এরপর হচ্ছে প্লাস -2n, n বলতে টুয়াইস m প্লাস 1 পাই বাই 3, তাই না, পাই বাই 3। তো এখন দেখো এই যে -1 এর উপর একটা বেজোড় সংখ্যা, মাইনাস কিন্তু থাকবে, এবার কি হবে মাইনাস কিন্তু থাকবেই। আর এখানে দেখো এটা এভাবেই থাক, টুয়াইস m প্লাস 1 এটা পাই এভাবেই থাক, কারণ এই যে পাইয়ের সাথে একটা গুণিতক, আর এই হচ্ছে -π/3। এখন দেখো পাইয়ের সাথে যেহেতু গুণিতক, তার মানে আমার অনুপাতটা কিন্তু সাইনই থাকবে, এই গুণিতক যাই হোক না কেন,
এরপর আমাদের অ্যাঙ্গেলটা বসিয়ে দিতে হয়। এখানে খালি চিহ্ন দেখতে হয় যে এইটার চিহ্নটা কোন কোন চতুর্ভাগে, ওইটার চিহ্নটা এখানে বসাইতে হবে। এটা দেখো তো কোন চতুর্ভাগের মধ্যে পড়ে। কি বললাম, সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তুমি এম এর মান একটা 0 বসায় দেখো। 0 বসাই দিলে দেখো কত পাবা, জাস্ট পাই, তাই না? দেখো 0 বসালে তো বাদ 1, পাই ইনটু 1 মানে পাই মাইনাস পাই বাই 3, পাই মাইনাস পাই বাই 3। দেখো তো কোন চতুর্ভাগে পড়ে, দেখো পাই মাইনাস দেখে আর এখানে থাকবে, মানে নিচে যাবে না, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, তার মানে দেখো সাইন পাই বাই 3, তার মানে এটা কত পাবা 60 ডিগ্রি মানে √3/2। বিশ্বাস করো, তুমি এখন এম এর আরো কিছু মান বসাও, এটাই পাবা। এই অঙ্কগুলার প্রসেস হচ্ছে এমনই যে একবার এরকম জোর বসাবা, একবার বেজোর বসাবা, আর এরপর বাকি প্রসেস আই হোপ তোমরা জানো। তবু চলো এখন তোমাদের আরেকটা অঙ্ক করে দিই। করে দেওয়ার আগে আমি তো ফাইনাল অ্যান্সারটাই লিখলাম না। ফাইনাল অ্যান্সারটা কি হচ্ছে দেখো তো আমাদের। তাহলে দেখো এন এর মান আমরা জোর বসালেও আমরা পাচ্ছি √3/2, আমরা বেজোর বসালেও পাচ্ছি √3/2, যাই বসে না কেন √3/2। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সারটা কি হবে, এই যে এটা উঠাই লিখবা যে সুতরাং এইটার অ্যান্সার নিচে মানে অঙ্কের শেষে লিখবা যে এইটা ইকুয়ালস টু, তাহলে আমাদের আসলে √3/2। ঠিক আছে, তো চলো cos, তো দেখো এই হচ্ছে আমাদের 4 নাম্বারটা। তো কি এখানে আবার বসতে মান বের করতে হবে, n এর মান একটা পূর্ণ সংখ্যা। তো এখন পূর্ণ সংখ্যা হিসেবে আমরা n এর মান একবার কি বসাবো, জোড় সংখ্যা। জোড় সংখ্যা হিসেবে আমরা কি বসাবো, টুয়াইস m। আমি আর বাংলা কথাটা লিখতেছি না, টুয়াইস m। তো চলো আমরা তাহলে বসাই দেখি। তাহলে বসাই দিলে এটা হয়ে যাবে কেমন দেখতে, এটা হয়ে যাবে হচ্ছে 2, n এর মান যেহেতু বসবে টুয়াইস m, তাহলে লিখলাম টুয়াইস m প্লাস 1, এই হলো হচ্ছে পাই প্লাস পাই বাই 3, প্লাস পাই বাই 3। ঠিক আছে, আচ্ছা তো এখন একটু তাহলে আমরা যদি সাজিয়ে লিখি, এটা হয়ে যাবে কত দেখো তো, 4m প্লাস 1 পাই প্লাস পাই বাই 3। এখন দেখো পাই এর সাথে যাই থাকুক না কেন, পাই থাকলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আর চেঞ্জ হয় না, যা থাকে তাই হয়। এরপর হচ্ছে আমরা থিটা লিখবো, বাট তার আগে আমাদের এখানে ডিসিশনে আসতে হবে, এখানে প্লাস দেব নাকি মাইনাস দেব, তাই না? এখানে প্লাস দেব নাকি মাইনাস দেব। তো এটা নির্ভর করে আমাদের চতুর্ভাগের উপর, কোন চতুর্ভাগে এটা অবস্থান করতেছে। তো দেখো তো এটা কোন চতুর্ভাগে অবস্থান করে কিভাবে বুঝবো, তুমি এম এর মান ধরো, আমি সব থেকে ইজি ওয়েস্ট বলে সবসময় 0 বসে দাও। দেখো তো 0 বসাও, তাহলে 0 বসালে এটা জাস্ট পাই, পাই প্লাস সামথিং। দেখো পাই প্লাস সামথিং, কোন অনুপাত এটা, 3 নাম্বার অনুপাত, তাই না? এখন ধরো তো 0 দিয়ে আমাদের ট্রাস্ট হচ্ছে না, আরেকটা মান দেখাই। এম এর মান তুমি তো যে কোনো কিছু, এখানে তো এম এর পরিচয় লিখতে হবে, এম কিন্তু পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এম এর মান তুমি এখন ধরো 1 বসাইলা। হ্যাঁ, এখানে আবার বললো না যে ভাই এম এর মান 1 কেন, দেখো এন আলটিমেটলি জোড় সংখ্যাই, তুমি এম এর মান যাই নাও দাও না কেন জোড় সংখ্যাই বসতেছে, তাই না? মানে এন জোড় সংখ্যা হয়ে গেছে এন। তো এম এর মান ধরো 1 দিলে আসলে কি 5 পাই প্লাস সামথিং, তাই না? দেখো 1 বসালে যে 4 একে 4 প্লাস 1 মানে 5 পাই প্লাস সামথিং। তো 5 পাই মানে দেখো একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, চারটা পাই, পাঁচটা পাই, দেন এটা পরেরটা। কোন অনুপাত নির্দেশ করে, কোন চতুর্ভাগ নির্দেশ করে, 3 নাম্বার চতুর্ভাগে তোমার এই কসটা কি, পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, এর জন্য মাইনাস। আর যে পায়ের কারণে চেঞ্জ হয় না, এরপর পাই বাই 3 এখানে লিখতে হবে। এটা কোন চতুর্ভাগ নির্দেশ করছে, তৃতীয় চতুর্ভাগ। এখানে লিখে দিবা জাস্ট কি, কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। ঠিক আছে, তৃতীয় চতুর্ভাগ যেহেতু, তার মানে আমাদের এখন তো এই ভ্যালু বের করা হয়ে গেছে, মাইনাস থাকবে। এখন cos এটা কত, পাই বাই 3 মানে কত, 60, তাই না? cos 60 এর মান কত, হাফ, তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, এটা লাগবে না, এটা রাফে চেক করবা। এখন দেখো তুমি n এর মান একবার বেজোর বসায় টেস্ট করো। বেজোর বসাবা হচ্ছে এভাবে টুয়াইস m প্লাস 1 পাই দিয়ে, তাই না? যেখানে m বিলংস টু পূর্ণ সংখ্যা, m এর যে কোনো মান নাও, n আলটিমেটলি একটা বেজোর সংখ্যা হয়ে যাবে। তো এখানে আমরা তাহলে বসাই দিই, তাহলে হচ্ছে cos, তাহলে দেখো 2 এর জায়গায় বসবে হচ্ছে, n এর জায়গায় বসবে হচ্ছে যে টুয়াইস m প্লাস 1। দেখো 2n, এই হলো প্লাস 1, এই হলো পাই প্লাস পাই বাই 3। ব্র্যাকেট নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, ব্র্যাকেট ভেতরে অনেকগুলাই দেওয়া যায়। আচ্ছা cos, তো এখন দেখো তো এই যে এই জিনিসটা আসলে কি, এটা আসবে দেখো ভেতরে গুণ হলে হবে 2 যদি গুণ হয় তাহলে এখানে হয়ে যাবে 4m, তাহলে 2 1 2 আর প্লাস 1 মিলে হয়ে যাবে 3, 4m প্লাস 3, এখানে একটা পাই আছে,
প্লাস পাই বাই 3, প্লাস কি পাই বাই 3। তো এখন দেখো প্লাস পাই বাই 3 হইল। তো এখন দেখো তুমি এখন এম এর মান বসাও, এম এর যা ইচ্ছা মান নাও তুমি। এখানে আমরা একটু টেস্ট করব। এম এর মান ধরো আমি ধরলাম ফার্স্টে 0, 0 হইলে এটা কি হয়ে যাবে 3 পাই প্লাস সামথিং। 3 পাই মানে দেখো তো একটা পাই, দুইটা পাই, তিনটা পাই প্লাস সামথিং মানে কোনটা? 3 নাম্বারটা, তাই না? 3 নাম্বার। তার আগে হচ্ছে এটা দেখি, এখানে যেহেতু পাই আছে, পায়ের সাথে যাই গুণ থাকুক আমাদের কজ আর অনুপাত চেঞ্জ হবে না, কজ কজই থাকবে। আর এটা কোন অনুপাত নির্দেশ করতেছে? 3 নাম্বার। 3 নাম্বারে আমাদের কজ কি নেগেটিভ, আর হলো পাই বাই 3। এখন বলতে পারো ভাই আপনি তো একটা টেস্ট করেই বুঝে গেলেন, এগুলো একটা টেস্টই হয়, তুমি আরো মান নাও। দেখো তুমি ধরো এম এর মান নিলা হচ্ছে, ধরো আমি কথা বললাম 8, একটু বেশি নিয়ে ফেলছি। আচ্ছা নিশ্চয় 8, তাহলে 8 4 কত? 24, 24 আর 3 কত? 27, 27টা পাই, 27টা পাই বসো। একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, চারটা পাই, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, এই যে সামথিং। কোন চতুর্ভাগ? 3। বিশ্বাস তো হয়েছে? এতবার আঁকার পর ট্রাস্ট না হলে ট্রাস্ট হবে? আমার বিশ্বাস ট্রাস্ট হবে, এটার উপর আমার ট্রাস্ট আছে। আচ্ছা, তো এই কারণে হচ্ছে আমরা এখানে নেগেটিভ দিচ্ছি, কারণ এটা কোন চতুর্ভাগ? তৃতীয়। ঠিক আছে, এটা লিখে দিবা, এটা তৃতীয় চতুর্ভাগ। আর এখানে তাহলে মান লিখে দিবা, এটা কত? -1/2। তার মানে আমরা লিখতে পারি যে ওভারঅল তাহলে এই জিনিসটার মান কত? ওভারঅল এই জিনিসটার মান হচ্ছে আমরা লিখতে পারি -1/2। ঠিক আছে। আচ্ছা, তো দেখো আজকের ক্লাসের মোটামুটি শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে আসছি, যে এখানে আমাদেরকে যোগফল নির্ণয় করতে হবে। কি করতে হবে? যোগফল নির্ণয় করতে হবে। এরকম একটা জিনিস দেওয়া, একটু ঠান্ডা মাথায় দেখো, এখানে দুইটা অঙ্ক আছে, এখানে একটা অঙ্ক এটা আর একটা অঙ্ক হচ্ছে এটা, সেম ক্যাটাগরির। আমি একটা ভালো করে বুঝাই দিই, পরেরটা তোমাদের এসডব্লিউ থাকবে, করে দেখাতে হবে। যদি কেউ না করে দেখাতে পারো, মানে করে দেখালে আমি বুঝতে পারবো যে সে তাহলে আমার বোঝানোটা বুঝতে পারছে বা নিচ থেকে বুঝতে পারছে, মানে আলটিমেটলি সে বুঝতে পারলেই হইলো। আর যদি কেউ না দেখাও, তোমাকে তো আমি এমনিও চিনবো না যে কে করছো কি করো নাই, বাট করা সত্ত্বেও যদি না দেখাও, আমি যদি জানতেও পারি, আমি তো কষ্ট পাবো। ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা যোগফলটা নির্ণয় করি। ও কিভাবে দেখাবা? স্কুল ম্যাথমেটিক্স লিখে সার্চ করলে একটা ফেসবুক গ্রুপ পাবা, ওই গ্রুপে পোস্ট করলেই হবে, স্কুল ম্যাথমেটিক্স, এই যে এটা। আচ্ছা, তো যোগফলটা দেখো আমাদের নির্ণয় করতে হবে। যোগফল মানে কি? এখানে দেখো একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এরকম করে পদ আছে। ঠিক আছে, এরকম করে পদ আছে, আলটিমেটলি যোগ বের করতে হবে। বাট পদটার কিন্তু আমরা থিটা জানি না, কয়টা কি আছে এগুলো কিন্তু জানি না। বাট তুমি যদি একটু ভালো করে অবজার্ভ করো জিনিসটা কিভাবে আসছে। এখানে থিটা, এখানে পাই প্লাস থিটা। এটা কয় নম্বর পদ? 2 নম্বর পদে দেখো পাই প্লাস থিটা। এটা কয় নম্বর পদ? 3 নম্বর পদে দেখো 2 পাই প্লাস থিটা। এই ডট ডট দিয়ে তার মানে আমাদের বুঝাচ্ছে এখানে একবার দেখো, এখানে পাই ছিল না, এখানে একটা পাই আসছে, এখানে 2টা পাই আসছে, এখানে 3টা পাই আসছে, এরকম করে চলতে থাকবে, এরকম n পাই পর্যন্ত। মানে n এর মান তুমি দেখো 5 চিন্তা করতে পারো, 10 চিন্তা করতে পারো, n পর্যন্ত আসছে, n পাই পর্যন্ত, n পাই প্লাস থিটা। এগুলো আমরা একটু ভেঙে ভেঙে লিখি। তাই দেখো এটা সাইন থিটা, বাট থিটা লিখবো না, একটু এখানে পাইয়ের একটা ব্যাপার আসতেছে না, তার মানে আমরা একটু লিখবো যে এখানে পাই আছে শূন্যটা। প্রথমে পাই কয়টা? প্রথমটাতে কোনো পাই নাই, দ্বিতীয়টাতে দেখো একটা পাই, 1 পাই প্লাস থিটা। হ্যাঁ, তোমরা বলতে পারো হ্যাঁ 1 তো লেখার দরকার নেই, এমনি লিখলাম, একটু ওয়েট। এরপর এটা দেখো 2টা পাই আছে, তাই না? এরকম করে ডট 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 কয়টা পর্যন্ত আসছে? n পাই পর্যন্ত আসছে। ঠিক আছে, সাইন n পাই প্লাস থিটা। এটা কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়, n পাই প্লাস থিটা। আচ্ছা, তো এইটুকু কিন্তু তুমি জানো যে এই যে এটা তো আলটিমেটলি কিছু না, জাস্ট সাইন থিটাই, এখানে তো আমাদের আর কিছু লেখার নাই। বা তুমি এভাবে দেখতে পারো, পাই আছে যেহেতু তাহলে হচ্ছে সাইন সাইনই থাকবে। তারপরে হচ্ছে এটা কোন অনুপাত নির্দেশ করে দেখো তো, এখানে তো সাইনের 0, তার মানে এটা প্রথম চতুর্ভাগ নির্দেশ করে, তাই না? প্রথম চতুর্ভাগের জন্য থিটা বসবে, এখানে চিহ্ন পজিটিভ। এটা খেয়াল করো তো, পাই প্লাস থিটা, দেখো পাই এর কারণে সাইন সাইনই থাকবে।
বাট এটা দ্বিতীয় চতুর্ভাগ না, পাই প্লাস থিটা মানে দেখো যে পাই প্লাস মানে তৃতীয় চতুর্ভাগের সাইন কি নেগেটিভ, এরপরটা দেখো থিটা, ওইটার দিকে তাকাও, প্লাস দিব না, সাবধান আগেই। এখানে দেখো পাই আছে, তার মানে সাইন সাইনই থাকবে। বাট এখানে দেখো 2 পাই প্লাস থিটা, 2 পাই মানে দেখো একটা পাই দুইটা পাই, প্লাস মানে যে প্রথম চতুর্ভাগ, অর্থাৎ সাইনের চিহ্নটা প্লাস আসবে, এরপর থিটা। একটু অবজার্ভ করে দেখো, সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, তার মানে ডট ডট না, এরপরে আমরা বুঝতে পারতেছি মাইনাস সাইন থিটা, এরপরে আবার প্লাস সাইন থিটা, এরপরে আবার মাইনাস সাইন থিটা, এরকম চলতেই থাকবে। ঠিক আছে, এরকম চলতে থাকবে। বাট কয়টা লিখবা তোমরা ফার্স্ট দেখা, অনেকে বলো কি ভাইয়া ওই যে এন, তাহলে এন সংখ্যক লিখবো, এন সংখ্যক পদ আছে, কয়টা পদ আছে, এন সংখ্যক পদ। এই কথাটা লিখলে কিন্তু ধরা খাবা, এই কথাটা লিখলে কিন্তু এখানে তুমি ধরা খাবা। এখানে আসলে এন সংখ্যক পর্যন্ত তুমি পদ লিখতে পারবা না। তুমি একটু পায়ের দিকে তাকায় দেখো, আমাদের এই চিহ্ন যে দেখবে প্লাস মাইনাস মেনলি তো পায়ের কারণে, পায়ের না দেখো, পায়ের যখন 0 তখন পজিটিভ মানে জোর, 1 দেখো বেজোর নেগেটিভ, পাই দেখো জোর এটা পজিটিভ, বেজোরের জন্য নেগেটিভ, এভাবে আসতেছে। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে তোমার পাই আছে কয়টা, দেখো এখানে তোমাকে বলছে এন পাই পর্যন্ত আছে, কত পাই পর্যন্ত আছে, এন পাই। এখানে দেখো তো এখানে কয়টা পাই আছে, প্রথম পদে শূন্যটা, তার মানে পাই আছে শূন্যটা, তাহলে তখনই তোমার পদ সংখ্যা 1। এখানে খেয়াল করো পাই আছে কয়টা, একটা, বাট তোমার অলরেডি পদ সংখ্যা কত, 2। একটু খেয়াল করো এখানে পাই আছে কয়টা, পাই আছে 2টা, বাট তোমার পদ সংখ্যা 3। এখানে পাই যদি হয় 3 পাই, বা তোমার পদ সংখ্যা হয়ে যাবে 4। তোমার প্রশ্নে আছে এন পাই, তাহলে পদ সংখ্যা হবে, পদ সংখ্যা কি হবে, পদ সংখ্যা হবে n প্লাস 1 সংখ্যক, n প্লাস 1 সংখ্যক পদ। কথাটা বুঝতে পারছো, এখানে সংখ্যক লিখছি n প্লাস 1 সংখ্যক পদ, এখানে n সংখ্যক পদ কিন্তু নাই, কারণ আমার কাছে n পাই পর্যন্ত, তাহলে পদ সংখ্যা হচ্ছে n প্লাস 1 পর্যন্ত। এই যে এখান থেকে অবজার্ভ করে করে লিখছো, এখানে পাই নাই তাতেই একটা পদ, এখানে একটা পাই দুইটা পদ, এখানে দুইটা পাই তিনটা পদ হয়ে গেছে, n পাই আছে তাহলে n প্লাস 1 সংখ্যক পদ। এখন n এর মান কি হইতে পারে, ওই যে আমরা মাত্র দেখলাম n এর যখন কোনো ফিক্স কিছু নাই, এখানে n এর মান জোড় হইতে পারে, n এর মান বেজোড় হইতে পারে, তাই না? তাহলে এখন খেয়াল করো তো, n জোড় হলে আমাদের পদ আছে n প্লাস 1, n সংখ্যক পদ না কিন্তু, n জোড় হলে আমাকে বলো n প্লাস 1 একটি বেজোড় সংখ্যা, তাই না? বা n প্লাস 1 কি হবে বলো তো, বেজোড় হবে, তাই না? n জোড় হলে n প্লাস 1 বেজোড় হবে, n প্লাস 1 কি হবে, বেজোড় হবে। এখন তুমি খেয়াল করো, তোমার কাছে যদি বেজোড় সংখ্যক পদ থাকে, ধরো একটা পদ আছে, তার মানে অ্যান্সার কি সাইন থিটা। ধরো তিনটা পদ আছে, দেখো তিনটার মধ্যে প্লাস মাইনাস কাটাকাটি যায়, দেখো সাইন থিটা। তুমি ধরো পাঁচটা আছে, খেয়াল করো পাঁচটা, 1 2 3 4 5, খেয়াল করো প্লাস মাইনাস কাটাকাটি যায়, থাকবে সাইন থিটা। তার মানে n এর মান জোড় হলে n প্লাস 1 হয়ে যাবে বেজোড়। কয়টা পদ হয়ে যাবে, তার মানে তোমার পদ সংখ্যা হয়ে যাবে বেজোড়, বেজোড় সংখ্যক, তাই না? তোমার n প্লাস 1 তো পদ সংখ্যা, তাই না? তার মানে পদ সংখ্যা হয়ে যাবে বেজোড়, আর বেজোড় হলে আমাদের রেজাল্টটা কি হবে, সুতরাং ফলাফল হবে হচ্ছে শুধু সাইন থিটা। বেজোড় হলে আমাদের কি হবে, সাইন থিটা। আবার দেখো n জোড় হলে, যেটা আমাদের পদ সংখ্যা অর্থাৎ n প্লাস 1, আমাদের n প্লাস 1 বেজোড়ের সাথে এক যোগ হলে কি হয়ে যাবে বলতো, জোড়। তখন আমরা কি লিখতে পারি ফলাফল, দেখো তো দুইটা করে নাও তো অ্যান্সার। ধরো তুমি এইটা আর এটা নিলা, দেখো ঠুস কাটাকাটি করে 0 হয়ে যাবে। ধরো তুমি চারটা নিলা, 1 2 3 4, চারটা নিয়ে দেখো তোমার রেজাল্ট কি আসবে। ধরো দেখো ভালো করে, তাইলেই হবে। ধরো এই চারটা নিছো, এটা 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 এটা, দেখো এই প্লাস মাইনাস কাটাকাটি যায় 0, তার মানে আমরা তখন লিখতে পারি আমাদের ফলাফল 0। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমাদের এই যে যোগফলের অ্যান্সার দুইটা, এক হচ্ছে কি n জোড় হলে অ্যান্সার আসবে হচ্ছে সাইন থিটা, n বেজোড় হলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 0। দুইটা অ্যান্সার, হয় সাইন থিটা না হয় 0। সাইন থিটা কখন, n এর মানটা জোড় হইলে, 0 কখন, n এর মানটা, এটা বেজোড় লিখতে হবে, ঠিক আছে? এটা বেজোড়, এখানে ভুল লিখছি, বেজোড়। n বেজোড় হইলে এটা a হয়ে গেছে, আবার
হাতের লেখার জন্য দুঃখিত। ঠিক আছে, এন বিজোড় হলে ফলাফল 0। সেম ক্যাটাগরি ম্যাথ, কস দিয়ে থিটার জায়গায় এক্স। ঠিক আছে, কস দিয়ে থিটার জায়গায় কি এক্স। তাহলে এই অ্যান্সারটা তোমরা এসডব্লিউ করে দেখাবা। আই হোপ তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। তো দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।